আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো। কোভিড-19 এর কারণে আমরা সরাসরি ক্লাস নিতে পারছি না, তাই এখন আমরা পঞ্চায়েত স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সিদ্দিক মিয়া, সহকারী শিক্ষক, বিএসসি গণিত, আজকে অষ্টম শ্রেণী পাঠদান করব। আজকে আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় 11 এর তথ্য উপাত্ত নিয়ে পাঠটি আলোচনা করব। আমরা ইতিপূর্বে আরো একটি ক্লাস নিয়েছিলাম তথ্য উপাত্তের, সেখানে আমরা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ সম্পর্কে একটি সাময়িক ধারণা দিয়েছিলাম। সেখানে আমরা গড়, মধ্য, প্রচুরক এই কেন্দ্রীয় প্রবণতার তিনটি পরিমাপ সম্পর্কে আমরা কিছু গত ক্লাসে ধারণা দিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মধ্যক ও প্রচুরক, অর্থাৎ মধ্যক এবং প্রচুরক আমরা কিভাবে নির্ণয় করব। তার জন্য আমাদের একটা উদাহরণ আমি দিচ্ছি, সেটা বোঝার চেষ্টা করব, তাহলে তোমরা মধ্যকটা সহজেই বুঝতে পারবে। দেখো, আমরা কতগুলো উপাত্ত এখানে লিখব। মনে করো আমি লিখলাম 7, 6, 9, 8, 5, এই কতগুলো উপাত্ত আছে। এগুলো কিন্তু সবগুলোই এলোমেলো আছে, অর্থাৎ অবিন্যস্ত উপাত্ত। এগুলোকে আমরা কি বলবো? অবিন্যস্ত উপাত্ত। তাহলে আমরা মধ্যক নির্ণয় করতে গেলে প্রথমে আমরা এই অবিন্যস্ত উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে, অর্থাৎ এগুলোকে সাজিয়ে লিখতে হবে। আমরা যদি এগুলো সাজিয়ে নিই তাহলে কি হবে? প্রথমে আসবে আমাদের 5, 6, 7, 8, 9। আমরা এটা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম। এখন থেকে আমরা এখানে কয়টা সংখ্যা? 1, 2, 3, 4, 5। আমরা যদি এই সংখ্যাগুলোকে এর আগে আমরা জেনে নিব মধ্যকের সংখ্যাটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। মধ্যক কি? অর্থাৎ উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে সংখ্যাটি উপাত্তগুলোকে সমান দুভাগে ভাগ করবে সেটাই হবে মধ্যক। তাহলে আমরা দেখি এখানে সাজানোর পরে আমরা এদিকে দুইটা সংখ্যা নিলাম, এই পাশে দুইটা সংখ্যা রাখলাম, আর মধ্যে আছে কি একটা সংখ্যা 7। তাহলে দেখা যাচ্ছে কি এই 7 সংখ্যাটা এই পাশে দুইটা সংখ্যা আছে, ওই পাশে দুইটা সংখ্যা আছে, অর্থাৎ 7 মধ্যে আছে। অতএব এই 7 হচ্ছে আমাদের কি? মধ্যক। এই 7 হচ্ছে আমাদের মধ্যক। কারণ সংখ্যায় তাই বলেছিল উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে সংখ্যাটা বা সংখ্যাগুলো উপাত্তগুলোকে সমান দুভাবে ভাগ করবে তাকে বলা হবে মধ্যক। তাহলে আমাদের এখানে এই 7 হচ্ছে আমাদের মধ্যক। এইভাবে আমরা আসলে সংখ্যাগুলো এলোমেলো বা অবিন্যস্ত থাকলে আমরা প্রথমে আমরা কি করব? সাজিয়ে নিব। সাজানোর পরে তারপরে আমরা সংখ্যাগুলোকে এইভাবে আমরা পাঠ করে নিব, নিয়ে দেখব মধ্যে কোন সংখ্যাগুলো আছে, আর উভয় দিকে বাম মধ্যের সংখ্যাগুলো উভয় পাশে দেখবো আমরা সমান সংখ্যা আছে কিনা। এইভাবে আমরা মধ্যক নির্ণয় করব। এটা আমরা এমনি নির্ণয় করতে হবে। এবার দেখি এটা আমরা বেজোড় সংখ্যা দেখছি, কিন্তু জোড় সংখ্যা হয় তাহলে কি হবে? সাপোজ আমরা লিখলাম, মনে করো 11, 13, 14, 15, 16, 18। এখানে আমরা 2, 4, 6টা সংখ্যা লিখছি। এখন আমাদের মধ্যকটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা আমরা বলছি বেজোড়ের ক্ষেত্রে, আর এটা আমরা জোড় সংখ্যার ক্ষেত্রে কিভাবে হবে? এখানে কিন্তু আমরা এখানে 6টা সংখ্যা আছে, তাহলে এদিকে তো আমরা দুইটা সংখ্যা রাখি, এদিকে রাখলাম আমরা দুইটা সংখ্যা। তাহলে মধ্যে কি আছে? মধ্য আমাদের আছে দুইটা সংখ্যা। তাহলে বোঝা যাচ্ছে এখানে মধ্যটা হচ্ছে 14 এবং 15, এই দুটো সংখ্যায় মধ্যে আছে, এই দুটো সংখ্যা মধ্যে আছে। এই ক্ষেত্রে আমরা কি করতে হবে? এই ক্ষেত্রে এই মধ্যে যে সংখ্যাগুলো আছে, যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যাকে
যোগ করতে হবে, এই দুটি সংখ্যাকে যোগ করতে হবে। এখানে আমরা 14 এবং 15 যোগ করি, তাহলে কত হবে? 29 হবে 29, এবং তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ মধ্যের দুটো সংখ্যার গড় নির্ণয় করতে হবে। মধ্যের দুটো সংখ্যার গড় নির্ণয় করলে আমরা মধ্যকটা পেয়ে যাবো। এটা হলো আমাদের যোগ সংখ্যার ক্ষেত্রে। আমরা তো 2 দিয়ে 29 ভাগ করি, সেখানে কত হবে? আমাদের 2 একে 2, তারপরে আমাদের 9 দুগুণে কত? 18, আর তাই কত? ও সরি, এখানে আমাদের 2 একে 2, আর আমরা এই 4 দুগুণে 8, অর্থাৎ 14.5, অর্থাৎ 14.5। আমাদের এই সংখ্যার এখানে মধ্যক হচ্ছে 14.5। তাহলে আমরা এখানে কি দেখলাম? বেজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা ইজিলি আমরা পেয়ে যাব, মধ্যে একটা সংখ্যা থাকবে, আর জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা থাকবো মধ্যে দুইটা সংখ্যা থাকবে। তাহলে ওই দুইটা সংখ্যাকে আমরা কিছু কাজ করতে হবে, দুই সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু কিন্তু দুইটা সংখ্যার যোগ, তাই 2 দিয়ে ভাগ। আমরা যোগ সংখ্যা থাকলে এইভাবে আমরা মধ্যক আমরা নির্ণয় করতে পারি। এখন দেখা যাক মধ্যক নির্ণয়ের জন্য আমরা আরেকটি ফর্মুলা প্রয়োগ করতে পারি। আরেকটা ফর্মুলা আমরা প্রয়োগ করব, সেটা দেখি আমরা কি। মনে করো আমাদের এখন সংখ্যা হচ্ছে আমাদের 14, 17, 19, আর হচ্ছে 22, 25। এই সংখ্যাগুলো আমাদের মানের ক্রম অনুসারে আমরা সাজিয়ে লিখছি। এই ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে লিখব? আমরা সূত্র প্রয়োগ করে মধ্যক আমরা মানে কিভাবে করতে পারি? সেখানে যে আমরা লিখব, এখানে আমরা লিখব, এখানে উপাত্ত n সমান 2, 4, 5, উপাত্ত n সমান অর্থাৎ 5টি উপাত্ত আছে এখানে 5টি সংখ্যা আছে। তাহলে আমাদের এখানে মধ্যক হবে, সুতরাং মধ্যক সমান আমাদের বিজোড় সংখ্যা n 5, যা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে, সুতরাং মধ্যক সমান হবে আমাদের n plus 1/2 তম পদের মান, সমান n হচ্ছে তো 5, n হচ্ছে আমাদের 5 যোগ 1 ভাগ 2 তম পদের মান, সমান কি হবে আমাদের? 5 যোগ 1 6 ভাগ 2 তম পদের মান, সমান 2টা 6 ভাগ 3, অর্থাৎ 3 তম পদের মান। তাহলে 3 তম পদ কত আছে এখানে? এখানে 3 তম পদ আমাদের আছে 19। সুতরাং মধ্যক 19, মধ্যক 19। এভাবে আমরা সূত্রের প্রয়োগ করে আমরা একটা মধ্যক নিয়ে নিলাম 19। আগের নিয়মে এই যে 19 সংখ্যাটা আমাদের কি করছে? এই উপাত্তগুলোকে সমান দুই ভাগে, এই যে উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করছে, তাই 19 হচ্ছে আমাদের এখানে মধ্যক। এটা আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে বেজোড় সংখ্যা যদি n বেজোড় সংখ্যা হয়, তাহলে সূত্রটা হবে আমাদের n plus 1/2 তম পদের মান। এটা আমাদের মনে রাখতে হবে। বেজোড় সংখ্যার ক্ষেত্রে n plus 1/2 তম পদের মান, এখানে n plus 1/2 তম পদের মান 3 বাড়িছে, 3 1 2 3 এদিকে এই যে 19, এদিকে আমরা আসলে 1 2 3 19ই পড়ে, তাই আমাদের মধ্যে হচ্ছে 19। এখন দেখো আমরা যোগ সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে সূত্র প্রয়োগ করব। যোগ সংখ্যার ক্ষেত্রে আমরা মনে করো আমরা লিখলাম আবার 15, 17, 19, 20, 21 আর 25। আমরা এখানে কটা সংখ্যা? 6টি সংখ্যা লিখলাম। এই যোগ সংখ্যার ক্ষেত্রে কি হবে? এখানে উপাত্ত n সমান 6, এখানে উপাত্ত n সমান 6, যা যোগ সংখ্যা, সুতরাং মধ্যক সমান, আমরা মধ্যক সমান কি লিখব? মধ্যক সমান হবে আমাদের এই যোগ সংখ্যার ক্ষেত্রে সূত্র হলো
n/2 তম পদ ও n প্লাস 1/2 তম পদ দুটি সাংখ্যিক মানের গড়। সাংখ্যিক মানের গড় অর্থাৎ n/2 তম পদ ও n+1/2 তম পদ দুটি সাংখ্যিক মানের গড়। অর্থাৎ মধ্যবর্তী যে দুইটা সংখ্যা থাকবে ওই দুইটা সংখ্যার গড় নির্ণয় করে আমাদের বের করতে হবে। তাহলে মধ্যক সমান n/2, n এর মান কত পাইছি আমরা 6, তাহলে 6/2 তম পদ ও 6 + 1 ভাগ 2 তম পদ দুটি সাংখ্যিক মানের গড়। এটা হচ্ছে কত 2 টা 6 ভাগ করলে 3 তম পদ ও 8 1 তম পদ দুটি এই 1টা এনে হবে। তাহলে এখানে কি 2 টা 6 ভাগ করলে কত 3 যোগ আছে কত 1 তম এই সাংখ্যিক মানের গড়। এখন সমান কি হবে কত 3 তম পদ ও 3 এর 4 তম পদ দুটি সাংখ্যিক মানের গড়। তাহলে দেখো আমরা 3 তম 4 তম পদ কত পড়ে 1 2 3 3 তম পদ হচ্ছে 19 আর 4 তম পদ হচ্ছে কত 20। এদিক থেকে আসি 1 2 3 3 তম পদ 20 আর 4 তম পদ 19। তাহলে আমাদের হবে 19 + 20 19 + 20 ভাগ 2। যেহেতু পদ দুটির সাংখ্যিক মানের গড়, পদ দুটার সাংখ্যিক মানের গড় বলা হয়েছে, এখানে দুইটা ভাগ হবে। তাহলে আমাদের 19 আর 20 এর মধ্যে কত হচ্ছে এখানে 19 আর 20 হচ্ছে 39 ভাগ 2। তাহলে আমরা তো ভাগ করে এখানে দুইটা ভাগ করলে 2 × 2 আবার আমাদের কত 19, তাহলে 9 দোকানে 18 আর থাকে 5 × 10 19.5। অর্থাৎ এই অঙ্কের মধ্যক হচ্ছে আমাদের 19.5। তাহলে আমরা দেখলাম অর্থাৎ যোগ সংখ্যার ক্ষেত্রে আমাদের সূত্র হবে n/2 তম পদ ও n/2 + 1 তম পদ দুটি সাংখ্যিক মানের গড়। এই সূত্র আমাদের এই দুটো সূত্র এখানে n/2 তম পদ ও n/2 + 1 তম পদ দুটি সাংখ্যিক মানের গড়। এই সূত্র আমাদের যোগ সংখ্যার ক্ষেত্রে। আমরা বিজোড় সংখ্যার ক্ষেত্রে দেখছিলাম শুধু এক ধরনের সূত্র আর যোগ সংখ্যার ক্ষেত্রে এক ধরনের সূত্র। এখন আমরা মধ্যক নির্ণয় দেখলাম। এখন আমাদের পরবর্তী স্টেপে আমরা চলে যাচ্ছি প্রচুরক নির্ণয়। দেখো আমরা এখন প্রচুরক নির্ণয় করব। প্রচুরক কিভাবে নির্ণয় করা যায়? প্রচুরকটা আসলে খুবই সহজ। প্রচুরক অর্থাৎ প্রচুর থেকে প্রচুর পরিমাণে যারা সেটাই প্রচুরক। এটা আমরা আগের ক্লাসে আমরা প্রচুরকের সংজ্ঞা পড়েছিলাম, অবশ্যই তোমাদের মনে আছে। প্রচুরক বলতে আমরা বুঝি কি উপাত্তে যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার রয়েছে, উপাত্তের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশিবার সেটাই হচ্ছে প্রচুরক। আমরা একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। মনে করো এখানে 4 8 3 4 5 6 4 3। আমরা কতগুলো উপাত্ত এখানে লিখলাম 8টি উপাত্ত আমরা এখানে লিখলাম। এই 8টি উপাত্তের মধ্যে দেখো আমরা যদি এগুলা এখানে 3 কবার আছে, এখানে একবার না, তাহলে 3 আছে 2 বার। তারপরে যদি আমরা যাই পরবর্তী ডিজিটে 4 কবার আছে, এখানে আছে একবার, এখানে একবার, এখানে একবার। এখানে এই 4 সংখ্যাটি আছে কয়বার? 1 2 3 3 বার। তারপরে আমরা 5 যাই, এখানে 5 আছে একবার। তারপরে কি আছে 6 সংখ্যাটি আছে, এটাও একবার। 6 সংখ্যাটি আছে একবার।
তারপরে আমাদের রয়ে গেছে 8। এই 8 সংখ্যাটি আছে একবার। তাহলে এখানে দেখো 3 আছে 2 বার, 4 আছে 3 বার, 5 একবার, 6 একবার, 8 একবার। তাহলে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো কোন সংখ্যাটা সবচেয়ে বেশি আছে। 3 অর্থাৎ 4 সংখ্যাটা সবচেয়ে বেশি আছে। 4 আছে কয়বার? 3 বার। এই যে 4 আমাদের এখানে কয়বার আছে? 3 বার। তাহলে এই উপাত্তের প্রচুরক হচ্ছে কত? এই উপাত্তের প্রচুরক 4। এই উপাত্তের প্রচুরক হচ্ছে 4। কারণ সংখ্যার মধ্যে বলা আছে উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে, উপাত্তের মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে সেটা হচ্ছে প্রচুরক। তো আমাদের এইখানে যে এই উপাত্তগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4 3 বার, সর্বাধিক 3 বার রয়েছে, আর কোন সংখ্যা 3 বার নেই, তাই প্রচুরক হচ্ছে 4। এখন দেখো আবার যদি এরকম হয় তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? মনে করো আমাদের এখানে রয়ে গেছে 5 7 8 12 15। এই আমরা এখানে কতগুলো উপাত্ত লিখলাম? আমরা এখানে কতগুলো উপাত্ত লিখলাম, এর আমরা প্রচুরক নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে 5 আছে কয়বার? একবার। 7 আছে, এটাও একবারই। 8 আছে, এটাও একবার। 12 এটাও আছে একবার। 15 এটা আছে একবার। অর্থাৎ প্রত্যেকটি সঙ্গে এখানে একবার করে আছে। তাহলে এখানে প্রচুরক কত হবে? তোমরা নিশ্চয়ই সংখ্যাটা মনে থাকলে তোমরা এটা বলতে পারবে, কারণ সংখ্যাটা কি লেখা আছে? উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে সেটা হচ্ছে আমাদের প্রচুরক। তাহলে তোমরা এখানে মনে করো কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে? খুঁজে পাচ্ছ না? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো আসলে এটা কোন সংখ্যায় কি নাই, বেশি বার নাই, সব সংখ্যা সমান সংখ্যক বার। তাইলে এই উপাত্তের প্রচুরক নেই। এক্ষেত্রে এই উপাত্তের কি হবে? প্রচুরক এই উপাত্তের প্রচুরক নেই। যখন সব সংখ্যা সমান সংখ্যক বার থাকবে তখন এই ক্ষেত্রে আমরা প্রচুরক আমরা খুঁজে পাবো না, তাই এই ক্ষেত্রে আমাদের প্রচুরক নেই। এখন তোমরা দেখি আরেকটা কাজ দিয়ে, এই কাজটা আবার বুঝলে তোমরা কিন্তু মোটামুটি সবাই বুঝতে পারবে। দেখি আমরা তাহলে প্রচুরকটা খুব সহজ আমরা বুঝতে পারছি। অর্থাৎ আমরা দেখে নিব উপাত্তগুলোকে যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে, যে সংখ্যাগুলো বেশি বার আছে সেটা হবে আমাদের কি? প্রচুরক। আর সব সংখ্যা যদি সমান সংখ্যক বার থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রচুরক নেই। এটা গেল প্রচুরক। আর মধ্যক আমরা সংখ্যা বলছিলাম কি? উপাত্তে যে সংখ্যাগুলো কি করে? উপাত্তের যে সংখ্যাগুলো ওই সংখ্যাগুলোকে সমান দুই ভাগ করবে। উপাত্তগুলোকে ক্রমানুসারে সাজালে যে সংখ্যা বা সংখ্যাগুলো উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে সেটাই হবে কি? মধ্যক। আর মধ্যকটা আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে এক ধরনের আর বেজোড় সংখ্যার ক্ষেত্রে এক ধরনের। এখন দেখি তোমরা, আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা একটু দেখো। এটা আমরা মধ্যকের একটা উদাহরণ দিচ্ছি। আমরা মনে করো 30 35 36 37 আর হলো 40। এখানে আমরা এখন তোমরা দেখো, আমরা আগে বুঝিয়েছি এখানে উপাত্তগুলো আমরা ক্রমানুসারে সাজানো আছে, এগুলো বিন্যস্ত পদ্ধ, এগুলো আমরা বিন্যস্ত লিখেছি। এখন দেখো এই ক্ষেত্রে মধ্যকটা কি হতে পারে? এখানে আগে দেখতে হবে এটা জোড় না বিজোড়। এটা আমাদের দেখতে হবে জোড় না বিজোড়। এখানে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি 5টি সংখ্যা রয়েছে, তাহলে এটা অবশ্যই বিজোড়। আর বিজোড় হলে কি হবে? বিজোড় হলে মধ্যে শুধু একটা সংখ্যা থাকবে। বিজোড় হলে কি হবে? মধ্যে শুধু একটা সংখ্যা থাকবে। আর জোড় হলে দুইটা সংখ্যা থাকবে। তাহলে যেহেতু বিজোড়, মধ্যে একটা সংখ্যা রাখলে আমরা এইদিকে দুইটা সংখ্যা, এইদিকে
দুইটা সংখ্যা সহজে আমরা এটা গেলাম মধ্যে কি আছে 36, এটা এই উপাত্তগুলোকে সমান ভাগে ভাগ করেছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি হবে, এটার মধ্যে কি হবে 36, এটার মধ্যে হবে 36, এটা আমরা সহজেই আর সূত্রের সাহায্যে করলে আমরা সূত্রের সাহায্যে বুঝিয়েছিলাম। সূত্রের সাহায্যে করলে এটা কি হবে, অর্থাৎ সূত্রটা কি বেজোড়ের ক্ষেত্রে সূত্র হলে আমাদের কি মনে আছে, অর্থাৎ n + 1/2 তম পদের মান, পদের মান নিশ্চয়ই তোমাদের মনে আছে। বেজোড় হলে n + 1/2, লেখনের সংখ্যা আছে কটা 5, 5 + 1 তম পদের মান সমান 2/6 তম পদের মান সমান 3 তম পদের মান, অর্থাৎ 3 তম পদের মান দেখো 1 2 3 কত 36, এদিকে আসলে 1 2 3 কত 36, তাহলে এই যে 36 মধ্যক এটা আমরা সূত্রে প্রয়োগ করে আমরা বের করলাম। ঠিক আছে, বুঝতে পারছো তো? তাহলে আমরা এটা আবার দেখলাম। এখন দেখি প্রচুরকে আবার একটা দিকে আমরা তোমরা একটু বলে করো প্রচুরক। প্রচুরক আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে বুঝিয়েছি। এখন দেখো আমার প্রচুরকটা আমরা হ্যাঁ এটা প্রচুরকটার আগে আমরা এটা বিজোড় সংখ্যা দেখছি। এখন জোড় সংখ্যার ক্ষেত্রে দেখো কি হবে। মনে করো আমাদের 41 42 45 46 48 আমাদের 50, আমরা বিজোড় সংখ্যাকে দেখি যে আমার জোড় সংখ্যার ক্ষেত্রে কি হবে। দেখো জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকটা আমাদের কি হতে পারে, এখানে 2 4 6 6টা সংখ্যা, এই 6টা সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করে দিলে আমাদের কি হবে, দেখো এই দুইটা তাহলে মধ্যে আছে কি আমাদের 45 এবং 46। জোড় সংখ্যার ক্ষেত্রে সবসময় মনে রাখো মধ্যে দুইটা সংখ্যা থাকবে, আর এই দুইটা সংখ্যা মধ্যে হবে না, এই দুইটা সংখ্যা যোগ করে দুইটা ভাগ দিতে হবে। দুইটা সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যে ভাগফলটা হবে সেটা হবে ওই উপাত্তের মধ্যে, অর্থাৎ এটা তো আমরা যোগ করি তাহলে 6 5 11 4 4 8 8 1 9 ভাগ হবে 2, তাহলে আমাদের 4 দোকানে কত 8, 5 দোকানে 10, 1 5 দোকানে 10, অর্থাৎ 45.5। এটার মধ্যে হচ্ছে আমাদের কত 45.5। আর জোড় সংখ্যা আসলে মধ্যের যে দুটো সংখ্যা হবে ওই দুটো সংখ্যাকে যোগ করে দিতে ভাগ করলে আমরা মধ্যক পেয়ে যাব। কি বুঝতে পারছো এখন? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের মধ্যকটা আমরা দুইটা নিয়ে আমরা দেখে ফেললাম। আর এখন একটা উদাহরণ আমরা প্রচুরকে এখন তোমরা একটু দেখো, একটু চিন্তা করবো তোমরা। প্রচুরের ক্ষেত্রে আমরা যদি দেখি 11 13 14 11 12 10 11, দেখো আমরা এটা কতগুলো সংখ্যা লিখলাম 11 13 14 11 12 10 আবার 11। এখন দেখো এক্ষেত্রে একটু চিন্তা করে প্রচুরটা কি হতে পারে, কোন সংখ্যাটা কতবার, এটা নির্ণয় করতে গেলে আমাদের দেখতে হবে কোন সংখ্যাটা কতবার রয়েছে। তোমরা একটু দেখো, এটা অবশ্যই চিন্তা করতেছো তোমরা। এখানে আমরা নিচ থেকে যাই, আমরা 10 আছে এখানে কয়বার, একবার 10 আছে আমাদের একবার। তারপর আমরা চলে যাচ্ছি 11 আছে কয়বার, এখানে একবার, এখানে একবার, এইখানে একবার, 11 আছে 3 বার। আর 11 পরে 12 আছে আমাদের একবার, 13 আছে আমাদের একবার, আর 14 আছে আমাদের একবার। তাহলে এখানে তোমরা দেখো কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার রয়েছে, এখানে সবচেয়ে বেশি রয়েছে কত, সবচেয়ে বেশি আছে আমাদের 11, এই সংখ্যাটা 3 বার রয়েছে, বাকিগুলো একবার করে আছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে প্রচুরক আমাদের এখানে প্রচুরক কত হবে, প্রচুরক হবে 11, প্রচুরক 11। নিশ্চয়ই তোমরা এখন মধ্যক এবং প্রচুরক সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এখন বাড়িতে আমি কিছু কাজ দিব, এই কাজগুলো যখন তোমরা বাড়িতে করবা তাহলে দেখবো তোমরা আরো অনেক ভালো ভাবে এটা বুঝতে পারছো। এখন কিছু তোমরা বাড়ির কাজ, এটা তোমরা লিখে নাও।
আমাদের বাড়ির কাজ এখানে দেখো আমাদের 7 5 4 9 8 7 এই আমরা দিই 10 2 আমাদের আছে 9 13 11 14 15 এটির মধ্য নির্ণয় করতে এটির মধ্য নির্ণয় তিনি আমাদের 7 8 6 7 5 7 9 7 9 5 আর 4 হচ্ছে 3 4 6 5 3 4 6 5 এগুলো প্রচুরক নির্ণয় উপরে 1 এবং 2 তোমরা মধ্যক নির্ণয় করবা আর 3 এবং 4 তোমরা প্রচুরক নির্ণয় করবা আমরা যে জিনিসগুলো আজকে আলোচনা করছি এই আলোচনার মধ্যে আমাদের এই মধ্যক নির্ণয় এবং প্রচুরক নির্ণয় এই জিনিসগুলো এখানে পদে রয়েছে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমরা এখন সবসময় আসলে সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা নিরাপদ ভাবে বাসা বাড়িতে তোমরা অবস্থান করবে। তোমরা যেখানে সেখানে অপরিকল্পিতভাবে তোমরা চলাফেরা করবে না, সবসময় স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলবে। তাহলে আজকে এই পর্যন্ত। খুদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।